এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার যতটুকু সম্পর্ক যদি আপনি গ্রাফ দিয়ে মাপেন তাহলে দেখবেন ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অনেক বেশি আমেরিকার চেয়েও। আসলে এই সেফ প্যাসেজের গোপন কথাটি কি? স্টেট অফ হরমুজের মিসাইল তারা এড়ানোর জন্য ডার্ক মোড অন করতে হয়েছিল এই জাহাজটিকে। প্রায় একদিন জাহাজটি রাডারের সম্পূর্ণ আড়ালে থাকে। যদি কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার করাতে চায়, কোনো দেশেরই হোক, কোনো দেশেরই ফ্ল্যাগ লাগানো হোক, তাহলে অবশ্যই ইরানের অনুমতি নিতেই হবে। এটা অন্যতম বড় কারণ নয়, বলতে পারেন এটাই সবচেয়ে বড় কারণ। এই যুদ্ধে হয়তো পরোক্ষভাবে ভারত ইরানকেই সাহায্য করেছে। বাংলাদেশের জন্য কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে। চাকর নাকি ভারত বাংলাদেশের বললেই পাঠিয়ে দেবে? বুধবার সন্ধ্যে ঠিক 6:30 নাগাদ মুম্বাই বন্দরে এসে পৌঁছয় তেলবাহী জাহাজ সেললং সুয়েজ ম্যাক্স। এই জাহাজটি আসলে লাইবেরিয়ান ইন্ডিয়ান ফ্ল্যাগড, আর এই জাহাজটি যাত্রা শুরু করেছিল 1 মার্চ সৌদি আরব থেকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে নোঙর করেছে এবং সেখানে তারা তেল আনলোড করা হচ্ছে। কিন্তু কিভাবে এলো? অনেকে বলছেন যে ওই জাহাজ স্ট্রেট অফ হরমুজ টপকানোর আগেই নাকি ইরানের সেফ প্যাসেজ পেয়ে গিয়েছিল ভারত। যেমনটা আপনারা জানেন, স্ট্রেট অফ হরমুজ এই সময় ইরান কবজা করে রেখেছে, সেখান থেকে কোনো জাহাজ এদিক থেকে ওদিকে আসতে দেওয়া হচ্ছে না, অথচ রাশিয়া ও চীনকে ছাড় দিয়ে রাখা হয়েছে, তাদের জন্য সেফ প্যাসেজ রয়েছে। কিন্তু ভারতের জাহাজও আটকে রাখা হয়েছিল। আর এই নিয়ে দুপক্ষের দীর্ঘ আলোচনার পর শোনা যাচ্ছে নাকি ভারতকেও সেফ প্যাসেজ দিয়েছে ইরান। যদিও বিভিন্ন মহল থেকে এই দাবিও উঠছে যে ইরান নাকি এটা স্বীকৃতি দেয়নি, তারা মানছে না, তারা স্বীকার করছে না যে আমরা সত্যি সেফ প্যাসেজ দিয়েছি ইন্ডিয়ার জন্য স্ট্রেট অফ হরমুজে। তাহলে সত্যটা কি? কিভাবে এলো সেললং সুয়েজ ম্যাক্স, কিভাবে এলো মুম্বাইতে? শুনুন, এখনও 28টি ভারতীয় ফ্ল্যাগ তেলবাহী জাহাজ সেখানে আটকে রয়েছে। তাহলে সেগুলোকে আস্তে আস্তে আসবে? এই সমস্ত বিষয় নিয়েই আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন, ইন্ডিয়া ইরান স্ট্রং টাইজ। আসলে ইন্ডিয়া ইরানের দৃঢ় সম্পর্ক নিয়েই আজকের এপিসোডে আলোচনা করব। শুনুন, এই ইন্ডিয়া ইরানের সম্পর্ক কিন্তু নতুন নয়, আজকের নয়, বহু পুরনো, সেই সিন্ধু সভ্যতা আমলের। বুঝতে পারছেন? সেই সময় ভারতে পার্সিদের আধিপত্য ছিল এবং ইরান তো তখন পার্সি দেশ ছিল। পার্সি দেশেও ভারতীয় আধিপত্য ছিল, ব্যবসা বাণিজ্য হতো। দেশভাগের পরও 1950 সালে ইরানের সঙ্গে ভারতের একটি মৈত্রী চুক্তি সম্পন্ন হয়। যদিও পরবর্তীতে আপনারা দেখেছেন কোল্ড ওয়ারের সময় ইরান আমেরিকার পক্ষে ছিল, সেই সময় একটু ফাটল ধরেছিল ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কে। কিন্তু 1979 সাল যখন থেকে ইরান ইসলামিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে, তারপর থেকে তারা পশ্চিমা দেশ থেকে নিজেদেরকে সরিয়ে নিতে শুরু করে এবং ভারতের সঙ্গে তাদের আত্মীয়তা আরও দৃঢ় হয়। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে ইরানে সবচেয়ে বড় বন্দরটি তৈরি করছে কিন্তু ভারত, চাবাহার বন্দর। আর এই চাবাহার বন্দর কিন্তু ভারতের জন্য অনেক লাভজনক। ভারতের জন্য যেমন লাভজনক, সেরকম কিন্তু ইরানের জন্যও লাভজনক। এই যে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, যেটা ইন্ডিয়ার প্রজেক্ট, সেই প্রজেক্টেও কিন্তু ইরান অন্তর্ভুক্ত। আর এই করিডরের মাধ্যমে ইরানও কিন্তু বিশ্বব্যাপী বাণিজ্য করতে পারে। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু আজ নতুন করে নয়, অনেক পুরনো সম্পর্ক। এবং আমি দাবি রেখে বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার যতটুকু সম্পর্ক যদি আপনি গ্রাফ দিয়ে মাপেন তাহলে দেখবেন ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অনেক বেশি আমেরিকার চেয়েও। সেখান থেকে দাঁড়িয়ে এই সেললং সুয়েজ ম্যাক্স যে তেলবাহী জাহাজটা ভারতে এসে পৌঁছলো, এই বিষয়টাকে নিয়ে কিন্তু আলোচনা আরও গভীর হচ্ছে। অনেকে বলছেন না, ইরানের সঙ্গে সম্পর্ক এখন ভারতের ভালো নেই, তাহলে কি করে এলো? অনেকে বলছেন না, ভালো সম্পর্ক আছে, ইরান তো দিয়ে দিয়েছে সেফ প্যাসেজ।
আসলে এই সেফ প্যাসেজের গোপন কথাটি কি, চলুন তাহলে সেটাই আজকে খতিয়ে দেখি। প্রথম স্লাইডেই আমি রেখেছি পুরো গল্পটা, যে গল্প দিয়ে আজকের এপিসোড শুরু করব। এনআই করেছিল, দেখুন এই হেডলাইন, 12ই মার্চ 2026। তারা বলছে এ লাইবেরিয়ান ফ্ল্যাগ শিপ captained by an Indian and loaded with crude oil from the Saudi port of Ras Tanura has arrived at the port of Mumbai. সৌদি আরবের রাস তানুরা পোর্ট থেকে যাত্রা শুরু করেছিল এই সেললং সুয়ার্জমেক্স। তারপর সেটা এসে পৌঁছয় মুম্বাইতে কবে? ওয়েনেসডে। ভায়া দ্য স্টেট অফ হরমুজ, মুম্বাই পোর্ট ট্রাস্ট ভাই হ্যাজ ইনফর্মড। মুম্বাই পোর্ট ট্রাস্ট তারা এটা জানায় যে এটা অবশ্যই স্টেট অফ হরমুজ পার করেই এসছে। তাহলে কিভাবে সম্ভব হলো? ইরান তো ভারতের জাহাজগুলোকে আটকে রেখে দিয়েছে, আসতে দিচ্ছিল না। কিন্তু আপনারা দেখেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এমত অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমাদের বিদেশ মন্ত্রকের তরফেও একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেখানেও কিন্তু তারা নিজেদের ইনপুট দিয়েছে। কি কি কথা বলেছে, কিভাবে এই জাহাজ এসে পৌঁছলো ভারতে, সেখানে কিন্তু অনেকটাই তারা ডিটেলসে জানিয়েছে, সেটাও আপনাদের আস্তে আস্তে জানাচ্ছি এবং খোলসা করছি পুরো বিষয়টা। দেখুন বলছি, দ্য ট্যাঙ্কার সেললং সুয়েজম্যাক্স রিচড মুম্বাই পোর্ট অন ওয়েনেসডে আফটার ইরান ক্লিয়ার্ড দ্য ভেসেল টু ট্রানজিট থ্রু দ্য স্ট্র্যাটেজিক ওয়াটারওয়ে অথরিটিজ সেড। কে করছে? এনআই। তারা বলছে ইরান ভারতের জন্য ট্রানজিট প্যাসেজ খুলে দেওয়ার পর, ক্লিয়ার করে দেওয়ার পর, ভেসেল অফ ট্রানজিট ক্লিয়ার করে দেওয়ার পর কিন্তু এইটি এসে পৌঁছলো মুম্বাইতে কবে? বুধবার সন্ধে ঠিক 6:30 নাগাদ, যেটা আমি বললাম। এটা করেছে এনআই। অথচ দেখুন হিন্দুস্তান টাইমস করেছে একটা দারুণ হেডলাইন, অনেক জায়গাতেই পাবেন এই একই হেডলাইনে, প্রত্যেকটি সংবাদ মাধ্যমে কিন্তু খবর করেছে যে ডার্ক মুড অন হাউ শিপ রিচড ইন্ডিয়া ডগিং মিসাইল ইন স্টেট অফ হরমুজ। স্টেট অফ হরমুজের মিসাইল তারা এড়ানোর জন্য ডার্ক মুড অন করতে হয়েছিল এই জাহাজটিকে। দেখুন কি বলছে, গোয়িং ডার্ক ইন ম্যারিটাইম টার্মস রেফার্স টু এ ভেসেল সুইচিং অফ ইটস অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, যাকে শর্টে বলা হয় এআইএস। এআইএস সিস্টেম অফ করে রেখেছিল যখন স্টেট অফ হরমুজের একদম সরু জায়গাটা তারা পেরোচ্ছিল। এমন সময় হুইচ নর্মালি ব্রডকাস্ট দ্য শিপস আইডেন্টিটি অ্যান্ড লোকেশন, যেটা দিয়ে চেনা যায় জাহাজ কোথায় রয়েছে, বোঝা যায় জাহাজের লোকেশন, সেই বিষয়টাই কিন্তু, সেই সিস্টেমই কিন্তু অফ করে রাখা হয়েছিল এই জাহাজের। আর কখন করা হয়েছিল? যখন স্টেট অফ হরমুজের সবচেয়ে সরু প্যাসেজ পেরোচ্ছিল এই জাহাজটি। কেন করতে হয়েছিল? কেন করতে হয়েছিল তার কারণ, তার এই যে বলা হচ্ছে, এনআই বলছে যে আমাদের তো ইরান ক্লিয়ার করে দিয়েছে ভেসেল অফ ট্রানজিট, তারপরে কেন ডার্ক মুড অন করতে হয়েছিল? চলুন এবার দেখাই। 1 মার্চ যাত্রার সূচনা সৌদি আরবের রাস তানুরা থেকে, বন্দর থেকে প্রায় 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত তেল মানে ক্রুড অয়েল বোঝাই করে জাহাজটি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের গন্তব্য ছিল ভারতের মুম্বাই পোর্ট। 3রা মার্চ যুদ্ধ পরিস্থিতির প্রভাব তখন একদম চরমে, তেল নিয়ে জাহাজটি সমুদ্রপথে অগ্রসর হতে থাকে। তবে ওই সময়ে হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা বিরাজ করায় অধিকাংশ আন্তর্জাতিক জাহাজ থেকে সেখানে প্রবেশ করতে ভয় পাচ্ছিল এবং চলাচল বন্ধ করে দিয়েছিল। মনে আছে 2 তারিখ 1 মার্চ এই ঘটনা ঘটে, মানে যাত্রা শুরু করে, আর 2 মার্চ 2nd মার্চ 2রা মার্চ সেই দিনেই কিন্তু ইরান ঘোষণা করে দেয় আমরা স্টেট অফ হরমুজ বন্ধ করে দিলাম, এখান থেকে আর কোনো রকম কোনো জাহাজ যেতে পারবে না, যেতে গেলে অবশ্যই ইরানের পারমিশন নিতে হবে, ইরানের অনুমতি নিতে হবে আইআরজিসির। 8ই মার্চ দেখুন এখানেই হয়েছে সবচেয়ে বড় গল্পটা, এই যে দেখালাম হিন্দুস্তান টাইমসের হেডলাইন্সটা, গোয়িং ডার্ক বা আড়ালে যাওয়ার যে কৌশল, এটি ছিল যাত্রার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পর্যায়। জাহাজটি হরমুজ প্রণালীর সবচেয়ে বিপজ্জনক এলাকায় প্রবেশ করে। রাডার বা কোনো মিসাইল হামলা এড়াতে জাহাজটি তার এআইএস মানে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়। সামুদ্রিক পরিভাষায় একে গোয়িং ডার্ক বলা হয়। প্রায় 1 দিন জাহাজটি রাডারের সম্পূর্ণ আড়ালে থাকে, মানে
24 ঘন্টা। এবার 9 মার্চ নিরাপদ এলাকায় প্রবেশ করে। বিপজ্জনক এলাকা সফলভাবে পার হওয়ার পর জাহাজটি পুনরায় ট্র্যাকিং সিস্টেমে ধরা পড়ে। এটি ওমান সাগর হয়ে ভারতের দিকে এগোতে থাকে। একই সময় ভারতের কূটনৈতিক তৎপরতা এবং ইরানের পক্ষ থেকে ভারতীয় জাহাজের জন্য সেফ প্যাসেজ নিশ্চিত করার খবর আসতে শুরু করে। যখন সে পেরিয়ে যায় হরমুজ প্রণালী, ঠিক তারপর থেকেই কিন্তু আসতে শুরু করে খবর যে ইরান নাকি ভারতের জন্য সেফ প্যাসেজ খুলে দিয়েছে। দেখুন, এই জায়গাটা যদি লক্ষ্য করে দেখেন, হরমুজ প্রণালীর জায়গাটা যদি লক্ষ্য করে দেখেন, তাহলে জাহাজটি কিন্তু খুব সতর্কভাবে এই জায়গাটা পার করেছে, খুব সতর্কভাবে, এবং প্রায় আবুধাবি ঘেঁষে পার করেছে, মানে ইরানের দিকে যায়নি পর্যন্ত। রুটটা আসলে ভালো করে বুঝুন, পুরোটা মুছে দিলাম, ম্যাপটা ভালো করে দেখুন এবং রুটটা ভালো করে বুঝুন। রুটটা হচ্ছে আসলে এই যাবে, এই এই এই, কিন্তু জাহাজটি গিয়েছে কিভাবে? জাহাজটি গিয়েছে এখান থেকে শুরু করে ঠিক এইভাবে। মানে বোঝা গেল কিভাবে ইরানকে এড়ানো হয়েছে, এবং পুরো আবুধাবি সি বিচ ঘিরে এই জাহাজটি কিন্তু হরমুজ প্রণালী টপকেছে। এবং যেই সময়ে এই জায়গাটা ছিল, এই সময়টাই হচ্ছে 8 তারিখ, এবং সেই সময়টায় গোয়িং ডার্ক মুডে চলে গিয়েছিল এই জাহাজটি, যার নাম সেনলং সুয়েজম্যাক্স। এবার দেখুন, আপনাদের জিনিসটা দেখাই। 11ই মার্চ কী গল্প হয়েছিল? মুম্বাই বন্দরে এসে পৌঁছলো। দুপুরে একটা জাহাজটি মুম্বাই বন্দরের উপকূলে পৌঁছয় এবং সন্ধে 6টা 6 নাগাদ জাহাজটি জহরদ্বীপ টার্মিনালে বার্থিং করা হয়। 12ই মার্চ এবং সকাল থেকে জাহাজটি তেল খালাস করে। এই তেল মুম্বাইয়ের মাহুল এলাকার রিফাইনারিগুলিতে পাঠানো হচ্ছে। পুরো খালাস প্রক্রিয়ার সাথে 36 ঘন্টা সময় লাগবে বলে জানানো হয় 12ই মার্চ। জাহাজের বিশেষ পরিচিতি এবং ক্রু সদস্য, শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যে ক্যাপ্টেন ছিলেন তিনি কিন্তু ভারতীয় ছিলেন, এবং শুধু একা তিনি নন, অনেকেই ভারতীয় ছিলেন। বলছে জাহাজ ও মালিকানা, জাহাজটি একটি লাইবেরিয়ান পতাকাবাহী সুয়েজম্যাক্স শ্রেণীর ট্যাঙ্কার। এর মালিকানা গ্রিসের একটি কোম্পানির অধীনে, এবং জাহাজটির দায়িত্বে ছিলেন একজন ভারতীয় ক্যাপ্টেন যার নাম সুশান্ত সিং সান্ধু। তার সাহসিকতার জাহাজে থাকা 29 জন ক্রু সদস্য, যাদের মধ্যে ভারতীয় পাকিস্তানি নাগরিকও রয়েছেন, নিরাপদে গন্তব্যে পৌঁছতে পেরেছেন। বুঝতে পেরেছেন? তার মধ্যে 29 জন ক্রু সদস্য ছিলেন, এবং ক্যাপ্টেন ছিলেন ভারতীয়, যার নাম সুশান্ত সিং সান্ধু। এবার দেখুন, রয়টার্সের যে খবরটি নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় হচ্ছে, এই খবরটি নিয়েই কিন্তু সবচেয়ে বেশি তোলপাড় হচ্ছে, কারণ রয়টার্সই সবার প্রথম জানিয়েছিল যে ইরান ভারতের জাহাজকে অ্যালাও করেছে হরমুজ প্রণালীতে সেখান থেকে পাস হওয়ার জন্য। আবার রয়টার্সই এই খবর করে ইরানিয়ান সূত্র থেকে যে ইরান এই ধরনের বিবৃতি, এই ধরনের মন্তব্য, এই ধরনের ঘটনা অস্বীকার করছে। তারা এই ধরনের কোনো অ্যালাও করেনি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী থেকে পাস করার জন্য। কি করেছিল অ্যাকচুয়ালি? হেডলাইনটা হচ্ছে এইটাই, এই খবরের মধ্যেই কিন্তু যাবতীয় জিনিস লুকিয়ে রয়েছে। বলছে ইন্ডিয়ান সোর্সেস সেজ ইরান টু অ্যালাউ ইন্ডিয়া ফ্ল্যাগ ট্যাঙ্কার থ্রু হরমুজ অ্যাজ ফার্স্ট ট্যাঙ্কার অ্যারাইভস। প্রথম ট্যাঙ্কার অ্যারাইভসের পরেই কিন্তু এই খবরটি আসে। 12ই মার্চ সকাল 11টা 24 এই খবরটি করে রয়টার্স, যেখানে সামারিটা পড়লেই আপনি পুরোটা বুঝতে পেরে যাবেন যে এখানে কী লেখা রয়েছে। প্রথমেই লেখা রয়েছে ইরানিয়ান সোর্সেস ডিনাইজ এনি সাচ এগ্রিমেন্ট। এই ধরনের কোনো চুক্তি হয়েছে কিংবা কোনো আলোচনা হয়েছে বলে তারা ডিনাই করছে, অস্বীকার করছে। তারা বলছে না, এই ধরনের কোনো চুক্তি হয়নি যে ভারতের জাহাজ, ভারতের ফ্ল্যাগ লাগানো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে। আর কি বলছে? ইন্ডিয়ান সোর্সেস সেজ অ্যাসুরেন্স কেম আফটার ফরেন মিনিস্টার স্পোক। কিন্তু ইন্ডিয়ান সোর্স তারা বলছে অ্যাসুরেন্স করেছে কে? ফরেন মিনিস্টার স্পোকস পারসন, মানে রণধীর জয়সওয়াল। তিনি কি বলেছেন আসলে, তার কথাটাও কিন্তু খুব মূল্যবান, এবং ব্যাখ্যা করলে বোঝা যাবে যে তিনিও কিন্তু সরাসরি এই কথা বলছেন না যে ইরান ভারতীয় ফ্ল্যাগ লাগানো জাহাজকে অ্যালাউ করেছে হরমুজ প্রণালীতে। ইন্ডিয়া সেজ 28 ইন্ডিয়ান ফ্ল্যাগ ভেসেল অ্যারাউন্ড স্টেট এখনও ওখানে রয়েছে, সেখানে 778 জন ভারতীয় নাবিকও রয়েছে। আর সুয়েজম্যাক্স ট্যাঙ্কার সেললং ক্যারিং সৌদি ক্রুড রিচ মুম্বাই। এটাই হচ্ছে এই খবর যেটা আপনাদের দেখালাম। জাহাজের ছবিটা হচ্ছে এইটা। এবার আপনাদের দেখাই গল্পটা কি কি বলেছে অ্যাকচুয়ালি রণধীর জয়সওয়াল। টাইমস অফ ইন্ডিয়া করেছে, বলছে জয়শঙ্কর স্পোক টু ইরান FM 3 times। ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাগচি, তার সঙ্গে আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর নাকি তিনবার কথা বলেছেন।
এবং তারপরেই ইন্ডিয়া ফ্ল্যাগ শিপস সেফটি এনার্জি সিকিউরিটি কনসার্ন কথা বলেছেন, তিনি বলেছেন কথা বলেছেন। আর তারপরেই ইন্ডিয়া ফ্ল্যাগ লাগানো শিপ কিন্তু সেফটি রয়েছে এনার্জি সিকিউরিটি কনসার্নের মধ্যেও, এটা তার বক্তব্য। আরও স্পষ্ট করে এনআই টুইট করেছে, দেখুন কি বলছে। MEA spokesperson Ranveer Jaiswal says External Affairs Minister Dr. S. Jaishankar and Foreign Minister of Iran have had 3 conversations in the recent days. The last one discussed issues pertaining to the safety of shipping and India's energy security. Beyond that, it would be premature for me to say anything. তিনি লাস্টে এই বক্তব্যটাও রেখেছে যে এর বেশি কিছু বলা আমার পক্ষে উচিত হবে না। তিনি আসলে কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদের যে বিদেশ মন্ত্রী রয়েছেন জয়শঙ্কর, ডক্টর এস জয়শঙ্কর, তার সঙ্গে ইরানের যে বিদেশ মন্ত্রী রয়েছেন তাদের মধ্যে তিনবার কিন্তু এই নিয়ে আলোচনা হয়েছে। কি নিয়ে আলোচনা হয়েছে? যে আমাদের যে ফ্ল্যাগ লাগানো শিপগুলো রয়েছে তার সেফটি নিয়ে আলোচনা হয়েছে এবং ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি, ইন্ডিয়ার যে এনার্জি তার যে নিরাপত্তা সেইটা নিয়েও আলোচনা হয়েছে। দেখুন এখানে কিন্তু তিনি কোথাও বলেননি যে ইরান আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো কোনো জাহাজকে হরমুজ প্রণালী থেকে পাস করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে, এরকম কথা তিনি কোথাও বলেননি। বরং তিনি এই কথা বলেছেন যে ইট উড বি প্রিমেচার ফর মি টু সে এনিথিং, এরপর কিছু বলা আমার পক্ষে হয়তো উচিত হবে না। গল্পটা দেখুন ইরান কি বলছে, ইরান কি বলেছিল আগে সেটা আগে দেখুন। বলছে কি, ডেসপাইট অ্যালোয়িং ইন্ডিয়ান ফ্ল্যাগ ভেসেল টু পাস, ইরান হ্যাজ ওয়ার্নড দ্যাট শিপ সিকিং টু ট্রানজিট দ্য স্টেট অফ হরমুজ মাস্ট অবটেন ইটস অ্যাপ্রুভাল, ফেলিং হুইচ দে উড বি টার্গেটেড। হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো ভেসেল অবশ্যই স্টেট অফ হরমুজ পাস করেছে, কিন্তু তা সত্ত্বেও ইরান বলছে যে স্টেট অফ হরমুজ পাস করতে গেলে, এখান দিয়ে কোনো জাহাজকে নিয়ে যেতে গেলে অবশ্যই ইরানের অ্যাপ্রুভাল দরকার, না হলে টার্গেটের মধ্যে পড়তে হবে। বলছে রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি, কমান্ডার অফ দ্য নেভাল আর্ম অফ ইরানস ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস, IRGCর নেভাল আর্মের কমান্ডার যার নাম রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি, তিনি বলছেন টু শিপস দ্যাট ইগনোর ইরানস ওয়ার্নিং ওয়ার স্ট্রাক হোয়াইল অ্যাটেম্পটিং টু ক্রস দ্য স্ট্রেট অন ওয়েনেসডে। বলছে এরকম দুটো জাহাজ তারা ইরানের এই ওয়ার্নিং মানেনি, এই ইরানের যে এই হুঁশিয়ারি তারা এটাকে অগ্রাহ্য করেছিল, মানেনি। আসল আপনাদের বলছি, ওই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমরা আপনাদের কনভয় দেব, আপনারা নিয়ে যান, যে দেশেরই হোক জাহাজ আপনারা নিয়ে যান, আমরা আছি, মার্কিন সেনারা ওখানে আপনাদেরকে কনভয় দেবে। আর সেই সাহস পেয়ে গেছিল ডোনাল্ড ট্রাম্প, ওই বলার পর অনেকগুলো দেশ সেই সাহস পেয়ে গেছিল, পেয়ে যাওয়ার পর এরকম দুখানা শিপ তারা কিন্তু ইরানের এই ওয়ার্নিংকে পাত্তা দেয়নি। আর না দিয়ে কি হয়েছে? বলছে হোয়ার দ্য শিপস অ্যাসুরড দ্য সেফ প্যাসেজ থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ, দিস শুড বি আস্কড অফ দ্য ক্রুজ অফ দ্য ভেসেল এক্সপ্রেস রোম অ্যান্ড ময়ূরী নারী, হু টুডে trusting in empty promise ignored the warning and intended to cross the strait of Hormuz but were caught, Tangsiri said in a post on X. বলছে যদি এরপরও কেউ স্ট্রেট অফ হরমুজ পার করতে যান এবং ইরানের পারমিশন না নিয়ে, তার আগে একবার আপনারা এক্সপ্রেস রোম এবং ময়ূরী নারী এই দুটি জাহাজের ক্রু সদস্য যারা আছে তাদের সঙ্গে একটু আলোচনা করে নিন, একটু কথাবার্তা বলে নিন যে তাদের কি অবস্থা হয়েছিল। তারাও মানেনি ইরানের ওয়ার্নিং, আর সেই কারণে তাদেরকে ধরে ফেলা হয়েছে, তারা এখন ইরানের কবজায়, মানে আসলে তাদের ওপর আঘাত হানা হয়েছে, এটা বলা সেটাই বোঝাতে চেয়েছে। বলছে এনি ভেসেলস ইন্টেন্ডিং টু পাস মাস্ট অবটেন পারমিশন ফ্রম ইরান, হি অ্যাডেড। তিনি এটাও বলেছেন যে এরপরও যদি কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার করাতে চায়, কোনো দেশেরই হোক, কোনো দেশেরই ফ্ল্যাগ লাগানো হোক, তাহলে অবশ্যই ইরানের অনুমতি নিতেই হবে, তা সত্ত্বে হবে না। ভারতের ক্ষেত্রে কি করেছিল? ভারত অবশ্যই অনুমতি নিয়েছিল, আপনারা জানেন। এই যে বারবার বলা হচ্ছে, রণদীপ জয়সওয়াল বলছে যে এস জয়শঙ্কর, ইরানিয়ান ফরেন মিনিস্টার যিনি রয়েছেন আব্বাস আরাকচি, তার সঙ্গে তিনবার কথা বলেছেন, হতে পারে ফোনে কথা বলেছেন, এবং সেই ফোনে কি কথা বলেছেন সেখানে নিশ্চয়ই এই ধরনের পারমিশন নেওয়ার একটা কিছু ছিল, এবং সেখানে
ভারতের দিক দিয়েও অনেক কিছু মনে করিয়ে দেওয়া হয়েছে। কি কি মনে করে দেওয়া হয়েছে? যে শুরুতেই আপনাদের বললাম ইন্ট্রোতে, যে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু আজ নতুন নয়, আজ থেকে শুরু হয়নি, দীর্ঘ সম্পর্ক, অনেক দিন আগেকার সম্পর্ক। ভারত যখন স্বাধীন হয়নি তখন থেকে এই পার্সি দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে এই ভারতীয় ভূখণ্ডে। সেই সমস্ত কিন্তু মনে করিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি বর্তমানে যে সমস্ত কিছু রয়েছে, যা চাবাহার বন্দর থেকে শুরু করে INSTC থেকে শুরু করে এই বিভিন্ন দিক কিন্তু ইরানকে মনে করিয়ে দেওয়া হয়েছিল। আর বলা হয়েছিল যে দেখুন, ভারত কিন্তু আপনাদের বন্ধু দেশ, আজও আছে, বর্তমানেও আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে কিন্তু ইরানের মন গলে। শুনুন, এর চেয়েও কিন্তু বড় কারণ রয়েছে, বুঝতে পারছেন? এর চেয়েও বড় কারণ রয়েছে। কি সেই কারণ সেটাও আপনাদের দেখাবো। তার আগে দেখিয়ে দিই, বলছে মিনওয়াইল ইন্ডিয়াস শিপিং মিনিস্ট্রি অন ওয়েনেসডে সেড দ্যাট অ্যাট প্রেজেন্ট 28 Indian flagged vessels are operating in the Persian Gulf region. Of these, 24 vessels are located west of the Strait of Hormuz carrying 677 Indian seafarers, while 4 vessels are east of the Strait of with 101 Indian seafarers on board. বলছি ইতিমধ্যে এই মুহূর্তেও 28টি ভারতীয় ফ্ল্যাগ লাগানো ভেসেল কিন্তু রয়েছে পার্সিয়ান গলফ রিজিয়নে, যার মধ্যে হরমুজের পশ্চিম দিকে রয়েছে 24টি, যার মধ্যে ভারতীয় নাবিক রয়েছে 677 জন, এবং পূর্ব দিকে রয়েছে স্টেট অফ হরমুজের পূর্ব দিকে রয়েছে এরকম 4টি জাহাজ, যার মধ্যে রয়েছে 101 জন ইন্ডিয়ান নাবিক। এখনো পর্যন্ত বুঝতে পারছেন, আলোচনা কিন্তু চলছে, এইগুলোকেও নিয়ে আসার জন্য আলোচনা চলছে। আপনারা মনে রাখবেন, এখনো পর্যন্ত কিন্তু একটাই জাহাজ এসছে এবং তার মধ্যে কতটা কি ছিল শুরুতেই আপনাদের দেখিয়েছি, মাত্র 1,35,375 মেট্রিক টন অপরিশোধিত তেল ছিল মাত্র, বুঝতে পারছেন? এখনও 28টি জাহাজ তেলবাহী ভেসেলস কিন্তু সেখানে রয়েছে, সেগুলোকে কিন্তু নিয়ে আসার জন্য কথাবার্তা চলছে। দেখুন, আমি যে বারবার বলছি না, আরও একটা বড় কারণ আছে, সেই কারণটা এখানে রেখেছি। দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে, বলছে রিফ্লেক্টস ফ্রেন্ডলি টাইস, ইরান থ্যাঙ্কস ইন্ডিয়া ফর লেটিং আইরিস লভন ডক ইন কোচি। কবে করেছিল এই খবর? 7ই মার্চ 2026। এটা অন্যতম বড় কারণ নয়, বলতে পারেন এটাই সবচেয়ে বড় কারণ। কি হয়েছে, গল্পটা কি? বলছে ফলোয়িং দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট ইনভলভিং আইরিস ডেনা, দ্য Islamic Republican of Iran in continuing to follow up on the situation of the crew members and to examine the different aspects of this incident, Iranian ambassador to India Mohammad Fatali told news agency ANI. যে আইরিস ডেনা আপনারা দেখেছেন, ভারত মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় সেই জাহাজটিকে, এবং সেখানে প্রায় 87 জনের মতন নিহত হয়। এই ঘটনার পর, এই ট্র্যাজিক ইনসিডেন্টের পর কিন্তু ভারতের ওপর ভরসা রেখেছিল ইরান। আর ভরসা রাখার পর তিনি বলছেন, এই যে মোহাম্মদ ফাতালি এই মুহূর্তে ইরানিয়ান অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া, এই সেই ব্যক্তি, তিনি বলছেন ইন দিস কনটেক্সট আনাদার ইরানিয়ান নেভাল ভেসেল আইরিস লভন হ্যাজ ডকড at the port of Kochi to carry out technical and logistic arrangements. শুনুন, এই যুদ্ধে হয়তো পরোক্ষভাবে ভারত ইরানকেই সাহায্য করেছে। 7 তারিখ এই খবর করা হয়েছিল, 7 তারিখ। আপনারা এই ভিডিও দেখছেন 13 তারিখ, প্রায় 5 দিন পর। যারা পড়েননি এই খবর, তাদের জন্য কিন্তু আমি এই খবরটা রেখেছি। এটাই যে বললাম অন্যতম বড় কারণ, আপনি ধরে নিতে পারেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ ভারতীয় ফ্ল্যাগ তেলবাহী জাহাজকে ওই স্টেট অফ হরমুজ থেকে পাস করার, সেফ প্যাসেজ দেওয়ার ইরানের পক্ষে। দেখুন কি বলছে, বলছে আইরিস লভন আরও একটি ইরানিয়ান জাহাজ, যেটি এই মুহূর্তে কিন্তু কোচিতে রয়েছে। তারা তার পরেই বলেছিল আমাদের আরও একটি জাহাজ রয়েছে, এটিকে একটু ল্যান্ড করতে হবে, এটাকে একটুখানি ডক করতে হবে। কি করে করব?
তখন ভারত সঙ্গে সঙ্গে কিছু না ভেবেই পারমিশন দিয়েছিল কোচিতে ডক করার। বলছে আই উড লাইক টু টেক দিস অপরচুনিটি টু সিনসিয়ারলি থ্যাংক দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য লোকাল অথরিটিস ফর দেয়ার কোঅপারেশন অ্যান্ড humanitarian approach in facilitating the docking of these vessels and supporting its crew. তিনি বলছেন যে আমি এর জন্য ভারতীয় সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত সংস্থাগুলিকে যারা আমাদের সঙ্গে মানবিকতার দেখিয়েছে, কোঅপারেশন করেছে এবং আমাদের ক্রুদের সব রকম ফেসিলিটি দিয়েছে আর এই ভেসেলকে ডক করার জন্য অনুমতি দিয়েছে। বুঝতে পারছেন? তিনি আরও বলেছেন, কি বলছেন দেখুন, বলছে হাইলাইটিং দ্য কোঅর্ডিনেশন বিটুইন দ্য টু কান্ট্রিজ, দ্য এনভয় নোটেড দ্যাট দ্য অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড by the Indian authorities during the situation reflects the long-standing friendly relations between them. He further voiced confidence that the historic and constructive ties between Tehran and New Delhi would continue to strengthen in the future. তিনি বলছেন যে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আছে, থাকবে এবং ভবিষ্যতেও কিন্তু আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। কার? তেহরান এবং নিউ দিল্লির মধ্যে। এটা তার বক্তব্য। ইরানিয়ান অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া, যার নাম আমি আবারও বলে দিচ্ছি, মোহাম্মদ ফতালি। এই হচ্ছে আইরিস লাভাল, সেই ছবি, ইরানিয়ান জাহাজ যেটা এই মুহূর্তে কোচিতে ডক রয়েছে এবং এর মধ্যেও প্রায় 180 জনের বেশি ক্রু সদস্য রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে ভারতেই রয়েছে এবং তাদেরকে সব রকম সাহায্য করতে প্রস্তুত করছেও এই ভারতীয় সরকার এবং যে সমস্ত অথরিটিস তাদের সাহায্য করছে তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতাও জানিয়েছে। শুনুন, জয়শঙ্কর যখন আব্বাস আরাকজির সঙ্গে কথা বলেন তখন কিন্তু এই বিষয়টাও উঠে আসে। শুধু এই চাভার বন্দর, INSTC এর বাইরেও কিন্তু এই বিষয়টাও উঠে আসে। আপনাদের আইরিস ডেনা ওরা নষ্ট করেছে ঠিকই, কিন্তু দেখুন আপনাদের আরও একটি আইরিস লাভান, এটাকে আমরা কিন্তু আশ্রয় দিয়েছি, অস্বীকার করতে পারবেন না। শুনুন, ভারতের জন্য তো ভালো দিক পুরো বুঝিয়ে দিলাম। যারা এই সব নিয়ে আলোচনা করছে, রয়টার্সের খবর নিয়ে যারা বলার চেষ্টা করছে না ইরান এখনও পারমিশন দেয়নি, তাহলে আসলো কি করে ভাই? হ্যাঁ, এই মুহূর্তে 28খানা জাহাজ এখনও রয়েছে, সেগুলো যত দিন যাবে আপনারা দেখবেন ঠিক এক এক করে চলে আসছে। ভারতের জন্য এটা সুখবর অবশ্যই, কিন্তু ভারতের প্রতিবেশী দেশগুলির জন্য কি সুখবর? হ্যাঁ, ওই জাহাজে, ওই যে সেললং, সুয়েজ ম্যাক্স, ওই জাহাজে অনেক পাকিস্তানিও ছিল, তারা তাদের নিজ ভূমে ফিরে যাবে, তারা তো বেঁচেই গেল, তাদের কোনো জীবন সংশয় আর নেই। কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে। কি বলছে দেখুন, ইন্ডিয়াস ওন রিকোয়ারমেন্টস টু বি ফ্যাক্টরড ইন ফর ডিজেল সাপ্লাই টু বাংলাদেশ। কেন? তার কারণ শ্রীলঙ্কা, মালদ্বীপস মেক সিমিলার রিকোয়েস্ট। কে বলছে? বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলছে এবার ভারতকেও ভেবে দেখতে হবে যে বাংলাদেশে আমরা আর ডিজেল সাপ্লাই করব কিনা। তার কারণ এরকম আবদার শ্রীলঙ্কা, মালদ্বীপও করছে। বাংলাদেশের থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি জানেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের থেকে অনেক অনেক বেশি বন্ধুত্বপূর্ণ দেশ ভারতের এই মুহূর্তে শ্রীলঙ্কা, মালদ্বীপ। যদি আমরা বাংলাদেশকে ডিজেল দিই তাহলে তাদেরকেও দেওয়া উচিত, আর যদি তাদেরকে দিতে না পারি তাহলে বাংলাদেশকে দেওয়াটা কিন্তু একটা অনুচিত হয়ে দাঁড়াচ্ছে। কেন? দেখুন, বলছে ইন্ডিয়া হ্যাজ রিসিভড রিকোয়েস্ট ফ্রম বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড দ্য মালদ্বীপস ফর পেট্রোলিয়াম প্রোডাক্টস, MEA স্পোকসপারসন রণধীর জয়সওয়াল সেড থার্সডে। তিনি বলেছেন এই মুহূর্তে দেখুন আমাদের সবাই বলছে, বাংলাদেশ বলছে, শ্রীলঙ্কা বলছে, মালদ্বীপ বলছে। কিছুদিন আগেই তিনি বলেছিলেন যে হ্যাঁ 5000 টন ডিজেল কিন্তু এই যুদ্ধাবস্থাকালীনও আমরা বাংলাদেশকে দিয়েছি, কিন্তু এবার দেব কিনা ভেবে দেখতে হবে। কেন বলছেন দেখুন কি বলছে, দিস ফলোজ গ্রোয়িং ডিসরাপশন ইন গ্লোবাল ফুয়েল সাপ্লাইজ ডিউ টু দ্য অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট ট্রিগার্ড বাই দ্য ওয়ার বিটুইন US, Israel and Iran. Bangladesh is facing a severe shortfall of petrol and diesel and has received diesel supply from India while requesting additional supply. সবাই ভুগছে, আপনারা জানেন পাকিস্তানের লকডাউন, আগের এপিসোডেই আপনাদের বলেছি, বাংলাদেশও কাঁদছে ভারতের কাছে যে আমাদের আরও পাঠাও 5000 টন পাঠানো হয়েছে ডিজেল, তারপরও বলছে দেখুন, বলছে অ্যাডিশনাল সাপ্লাই দিন, আরও বেশি করে পাঠান। কোথা থেকে পাবে ভারত? চাকর নাকি ভারত বাংলাদেশের? বললেই পাঠিয়ে দেবে?
কি বলছে দেখুন, ইন্ডিয়া ইজ এ মেজর এক্সপোর্টার অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস স্পেশালি টু আওয়ার নেবারহুড। আমরা দিয়ে থাকি, ভুটান বলুন, নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, মালদ্বীপ বলুন, আর বাংলাদেশের সঙ্গে তো আমাদের পাইপলাইন রয়েছে, পাইপলাইন। দেখুন কি বলছে, উই হ্যাভ বিন সাপ্লাইং ডিজেল টু বাংলাদেশ থ্রু ওয়েস রেল অ্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই যে আইবিএফপি ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, এর মাধ্যমেই তো ইন্ডিয়া বাংলাদেশকে ডিজেল দিয়ে থাকে। এই যে বলছে দেখুন, ইন পার্টনারশিপ উইথ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিজেল এক্সপোর্টস টু বাংলাদেশ হ্যাভ কন্টিনিউ সিন্স দেন। সি অ্যাডেড, সে বলছে এখনও আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু তারা যে অতিরিক্ত চাই, যে সব কিছু তো বাংলাদেশের জন্য একটা স্বভাব, সব কিছু তো অতিরিক্ত চায়, আমাদের ভালো ফেসিলিটি দিতে হবে, নাহলে আমরা বিশ্বকাপ খেলতে যাব না বলেছিল বাংলাদেশ। জানেন সব কিছুতে একদম তারা প্রিভিলেজ চায়, প্রিভিলেজ মানে তাদেরকে দিতেই হবে, তারা যোগ্য, এরকম একটা ব্যাপার দেখায় তারা সব কিছুতে। গঙ্গার জল নিয়েও তারা তাই বলছে, যতটুকু জল তারা পায় তাতে তারা খুশি নয়, আরও বেশি জল চাই, আরও বেশি জল চাই, সেই আলোচনাও চলছে। জানি না ভারত দেবে কিনা আরও বেশি জল, নাকি যতটুকু দিত সেটাও বাতিল করে দেবে, সেটা পরের বিষয়। আগে দেখুন ডিজেল গিয়ে কী বলছে, ইন্ডিয়া উইল ফ্যাক্টর ইন ইটস ডিজেল অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিফাইনিং ক্যাপাসিটি বিফোর সাপ্লাইং টু বাংলাদেশ, জয়সওয়াল সেট। তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন, তিনি বলছেন ইন্ডিয়া উইল ফ্যাক্টর, আগে তো ভারত রে ভাই, আগে তো আমাদের দেশ, যদি আমরাই না চালাতে পারি, আমাদের কাছেই মজুদ ডিজেল না থাকে, তাহলে আমরা বাংলাদেশকে দেবো কীভাবে, কেন দিতে যাবো, দেবো না। তিনি বলছেন ইন্ডিয়াস ওন রিকোয়ারমেন্টস উইল অলসো বি ফ্যাক্টর্ড ইন, উই হ্যাভ রিসিভ সাচ রিকোয়েস্ট ফ্রম শ্রীলঙ্কা অ্যান্ড দ্য মালদ্বীপস অ্যাজ ওয়েল। দ্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি বলছেন, ইয়েস্টারডে তিনি বলেছিলেন, যেটা আমি বললাম 5,000 টনের কথা, আর এখন তিনি বলছেন যে বাংলাদেশকে নিয়ে ভাবছি কেন, তার কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই যে আমাদের কাছে এখন রিকোয়েস্ট করছে ডিজেল পেট্রোলিয়ামের জন্য শ্রীলঙ্কা, মালদ্বীপও, এবং তারা অনেক বেশি আমাদের ঘনিষ্ঠ দেশ এই মুহূর্তে এই বাংলাদেশের থেকে। যদি আমরা বাংলাদেশকে কন্টিনিউ করি, তাদের আবদার মতন আমরা অ্যাডিশনাল সাপ্লাই দিই, তাহলে শ্রীলঙ্কা, মালদ্বীপ কী দোষ করলো, তাদেরকেও দেওয়া উচিত। আর যদি আমাদের কাছেই মজুদ না থাকে, যদি শ্রীলঙ্কা, মালদ্বীপকেও দিতে না পারি, তাহলে বাংলাদেশকে দেবো কোন শর্তে, সেখানেও একটা বড় জিজ্ঞাসা চিহ্ন টেনে দিয়েছেন আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পুরো বিষয়টা আশা করি খোলসা করতে পারলাম। এই যে সেফ প্যাসেজ নিয়ে এত বিতর্ক চলছিল, সেই বিতর্কের একটা অবসান আশা করি টানতে পারলাম, আশা করি বোঝাতে পারলাম, এবং যুক্তি দিয়ে পুরো তথ্য তুলে ধরে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করলাম। যদি এরপরও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। আর যদি মনে হয় যে এপিসোডটা অবশ্যই দামি, মূল্যবান, তাহলে আরও 5 জনের সঙ্গে শেয়ার করবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন ভিডিওটিতে, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7, এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।